তোমাদের ইকোনমিক্স হচ্ছে আজকে টেস্টের নয় কি বলি টেস্ট এবং বোর্ড কোয়েশ্চেন সলভের হচ্ছে 9 নাম্বার ক্লাস, ঠিক আছে। এই নিয়ে টোটাল হচ্ছে 8টা ক্লাস হয়েছে এই শিটের উপরে। তো আজকে হচ্ছে 9 নাম্বার ক্লাস হবে। তো তোমাদের আচ্ছা, তোমাদের যে প্রশ্নটা আমি গত লাস্ট ক্লাসে পড়িয়েছি, যেটা হচ্ছে একটা মিনিট। আচ্ছা, গত ক্লাসে যেটা পড়াচ্ছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হচ্ছে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। তো এখান থেকে তোমাদের আমি অলমোস্ট অস্বাভাবিক মুনাফা, তারপরে হচ্ছে স্বাভাবিক মুনাফা, এই দুইটা পড়িয়েছি এবং সাথে বইয়ের টপিকও কিন্তু পড়িয়েছিলাম। আর আজকে আমরা পড়বো হচ্ছে ফার্মের লোকসান সহ ফার্মের ভারসাম্য। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে আগামী ক্লাসে পড়াবো। তাহলে দেখো, লোকসান তিনটা মনে রাখতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে আমাদের তিনটা ভারসাম্য দেখা দেয়। একটা হচ্ছে কি আমরা বলতে পারি অস্বাভাবিক মুনাফা, যখন আমাদের মুনাফা হয়। আর একটা স্বাভাবিক মুনাফা, যখন আমাদের মুনাফা এবং আমাদের কোনো মুনাফা হয় না, মানে আয় আর ব্যয় হচ্ছে সমান হয়। আর আরেকটা লোকসান যেটা, সেখানে হচ্ছে আমাদের ব্যয় বেশি হবে এবং আয় কম হবে, মানে লস হবে। তাহলে দেখো, এখানে কিন্তু বলেছে যে এটা তো তোমরা জানোই নর্মাল কি লাইন লিখবা। আর এই যে চিত্রের ক্ষেত্রে এখানে প্যাটার্নটা একটু চেঞ্জ হবে। সেম চিত্রই, ঠিক আছে, যেহেতু আমি বই থেকে তোমাদের আলোচনা করবো, so আমি বইয়ের পিডিএফটা ওপেন করছি। এখানে দেখবা ক্ষতি এবং লোকসান এখানে, এই যে। তাহলে দেখো, এই চিত্রটা কিন্তু সেম, ঠিক আছে। দেখো, যখন তোমাদের হচ্ছে লোকসান দিয়ে, বা লোকসান তো এটা আসবেই, লোকসান যখন তোমরা ব্যাখ্যা করবা, তখন মনে রাখবা চিত্রটা কিভাবে আঁকবা, ঠিক আছে। নর্মাল তো এল এর মতো একটা দিবা, তখন এমআর রেখাটাকে কোথায় দিবা, এই ভারসাম্য বিন্দুর নিচে দিবা, এই প্যাটার্নটা খেয়াল রাখবা। যেমন স্বাভাবিকের ক্ষেত্রে কিন্তু তুমি ভারসাম্য বিন্দু উপরে ছিল, কিন্তু তোমার এই যে প্রাইসের যে পিটা, এটা কিন্তু সম্পূর্ণ দাগে গিয়েছে, ঠিক আছে, এবং নিচটা কতটুকু হাফ গিয়েছে, মানে অল্প, ভারসাম্য বিন্দু পর্যন্ত গিয়েছে যখন আমাদের এন ছিল, মানে একটু নিচের দিক থেকে, মানে প্যাটার্নটা ফলো করার চেষ্টা করো। আর পরেরটা আমাদের কি হয়েছে দেখো, প্রথমটা কিন্তু আমাদের উপরে যে প্রাইস দাম, এটা কিন্তু হচ্ছে লম্বা ছিল একদম, ঠিক আছে, পরেরটা ছোট। তাহলে দেখো, এখানে নিয়মটা কি, প্রথম প্রাইস যেটা থাকবে সেটা ছোট থাকবে, এবং নিচের যেটা, যেখানে তোমরা আরেকটা ভারসাম্য বিন্দু দিবা, সেটাকে কি করবা, লম্বা দিবা, বড় দিবা, ঠিক আছে। তার মানে এখানে ভারসাম্য বিন্দু ছিল কোথায়, উপরে, যেটা হচ্ছে অস্বাভাবিকের ক্ষেত্রে। আর নর্মালি লোকসানের ক্ষেত্রে কি হবে, ভারসাম্য বিন্দুটা নিচের দিকে থাকবে। দেখো, এটা কিন্তু ভারসাম্য বিন্দু, এখানে এম, এখানে কিন্তু ভারসাম্য বিন্দু ই না, এম, ঠিক আছে। কারণ এটাই যে আমরা এখান থেকে দেখে আলোচনা যখন করব তখন বুঝতে পারবা। এই জিনিসটা খেয়াল রাখবা, আদারওয়াইজ কিন্তু তোমাদের কখনো কিন্তু মানে চিত্র হবে না, চিত্র ব্যাখ্যা হবে না। আর পরের যে স্বাভাবিক মুনাফা, তখন কিন্তু আমাদের একটাই ভারসাম্য বিন্দু যাবে, এবং তখন কি আমাদের
এমসি এবং এসি এমআর একটা বিন্দুতেই থাকবে। এই পার্থক্যগুলা, সেই চিত্রগুলা তোমাদেরকে আমি টাস্ক দিচ্ছি বাসায়, তোমরা পরীক্ষার আগে এই চিত্রগুলো আঁকো আর একে এগুলা হচ্ছে তোমরা ই করো, আমাকে ইনবক্সে দাও। তোমরা করছো কিনা এটা তো আমি বুঝতেছি না। তো এই চিত্রগুলা ভালো করে বাসায় 2-3 বার প্র্যাকটিস করো। আচ্ছা তাহলে দেখো সিস্টেম ব্যাখ্যাটা কি বলেছে, যে চিত্রে ও এক্স অক্ষে হচ্ছে উৎপাদন, তাহলে এই যে তোমার ও এক্স অক্ষে তুমি উৎপাদন দিবা আর ও ওয়াই অক্ষে তুমি কি দিচ্ছ, দাম দিচ্ছ। এখন এখানে সবসময় আমাদের ভারসাম্য বিন্দু ই ছিল, কিন্তু এখানে যে আমাদের ভারসাম্য বিন্দু এম হবে, কারণ আমার এম আর রেখাকে যখন এমসি রেখা ছেদ করবে, এটা তো আমরা জানি আমাদের ভারসাম্যের রুলস যে আমাদের এম আর রেখাকে এমসি রেখা ছেদ করবে। তার মানে এই এম আমাদের ভারসাম্য বিন্দু, দেখেছো? বলেছে কি ও কিউ উৎপাদনের ক্ষেত্রে এম বিন্দু ফার্মের ভারসাম্য অর্জনে দুটি শর্ত পালিত হয়েছে। কেন তুমি এম কে ভারসাম্য বিন্দু বলবা? কারণ এখানে দুটি শর্ত পালিত হয়েছে। শর্ত দুইটা কি কি ছিল? যে এম বিন্দুতে এম সি এম আর সমান হবে, মানে হচ্ছে কি আমাদের ভারসাম্য বিন্দুতে এম সি এম আর এ আর তিনটা জিনিস সমান হবে, তার মানে সমান। তারপরে বলেছে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে। এই যে যেটা হয়, এই যে এমআর রেখা তো এটা, তাহলে এমসি কি হয়েছে, নিচের দিক থেকে ছেদ করে কাকে ছেদ করবে, অবশ্যই এম আর কে। তাহলে এই দেখো ছেদ করে উপরে উঠবে, তার মানে এম আমার ভারসাম্য বিন্দু। তাহলে দেখো ও কিউ উৎপাদনে তোমার মোট আয় কি, এই হচ্ছে তোমার ও কিউ উৎপাদন। তাহলে দেখো এই ও কিউ উৎপাদনে তোমাকে বলেছে কোথায় গেল, এই যে মোট আয়। তাহলে মোট আয়কে আমরা বলেছি টি আর ধরতে, টোটাল রেভিনিউ বা টোটাল রিটার্ন। তাহলে তোমার হচ্ছে এখানে দেখবা যে ও কিউ উৎপাদনে তোমার মোট আয় কত হবে। দেখো ও কিউ উৎপাদনের জন্য এই পর্যন্ত তোমার মোট আয় কত হচ্ছে এখানে, ও কিউ এম এন, এই যে ও কিউ এম এন, কারণ ভারসাম্যটা ছেদ করেছে কোথায়, এম এ। এম আর কি তোমার আয়, তাহলে আয় বিন্দুতে যখন ছেদ করবে তার মানে এটা আমার আয়, ঠিক আছে? তাহলে দেখো ও কিউ এম এন, এই এতটুকুটা আমার কি হয়েছে, আয় হয়েছে। এখন বা আমাদের টোটাল আয়, এখন টোটাল কস্ট টিসি বলেছে কি ও কিউ ইপি, এই যে ও কিউ ইপি। কেন? কারণ এখানে আমরা বলেছি যে আমাদের যে কস্টের রেখাটা সেটা কোথায় যাবে, উপরের দিকে যাবে। মানে কি যখন আমাদের খরচ বেশি হবে এবং আয় কম হবে, তখনই তো আমাদের লস হবে, আর আমরা লসটাই পড়ছি, ক্ষতি বা লোকসানটাই কিন্তু আমরা এখানে পড়ছি। তার মানে মনে রাখবা এখানে আমাদের এসি রেখাটা কোথায় যাবে, একদম উপরের দিকে ছেদ করে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আমার তখন এমআর রেখাকে কখনোই ছেদ করবে না। এসি এমআর রেখাকে তখনই ছেদ করবে যখন এটা সমান হবে। তা এছাড়া কিন্তু দেখো লোকসানের ক্ষেত্রে এটা উপরের দিকে ছেদ করে চলে গিয়েছে, তার মানে কি হয়েছে, আমাদের এটা ব্যয় রেখা, আমাদের ব্যয় রেখাটা উপরে, তার মানে আমাদের ব্যয়ের যে প্রাইসটা বা ব্যয়ের যে আমাদের দামটা সেটা কিন্তু বেশি। তাহলে তোমার টি আর টোটাল আয় হচ্ছে কি ও কিউ এম এন, এবং তোমার টোটাল ব্যয় হচ্ছে কোনটা দেখো, ও কিউ ইপি, এই যে ও কিউ ইপি। ঠিক আছে, তাহলে এই যে কারণ ব্যয় রেখাটা তো তে ছেদ করেছে, তাহলে তোমাকে তখন এম বাদ দিতে হবে, ও কিউ ইপি, এটা হচ্ছে তোমার ব্যয়। তাহলে দেখো আমরা নর্মালি জানি আয় থেকে ব্যয় বাদ দিতে হয়, কিন্তু এখানে আমাদের ব্যয় বেশি হয়ে গিয়েছে, তারপর আমরা আয় থেকে ব্যয়কেই বাদ দিব, টি আর মাইনাস টিসি। তাহলে ও কিউ এম এন, দেখো ও কিউ এম এন মাইনাস দিতে হবেই, কারণ আমরা বিয়োগ করি আমাদের মুনাফা বা লস দেখাতে হবে। তোমার ব্যয় কত, ও কিউ ইপি, এই যে ও কিউ ইপি, তার মানে তোমার মাইনাস হবে না এখন, কারণ তোমার এখানে ব্যয় বেশি আয় কম। তাহলে তোমাকে দেখাতে হবে কি মাইনাস, মাইনাস দিয়ে কতটুকু, এগুলা তোমার ক্ষতি। তার মানে কি এম ই পি এন, ঠিক আছে, এই যে এম ই পি এন এতটুকু, বা এন এম ই পি যাই বলো একই কথা, ঠিক আছে, ঘুরায় ঘুরে ঘুরায় বললো সেমই, ঠিক আছে। যে এন এম ই পি বা এম ই পি এন, এই যে এতটুকু জায়গা এটা কি, এটা হচ্ছে তোমার ক্ষতি। তবে এটার আগে অবশ্যই তোমাকে একটা মাইনাস দিয়ে দেখাতে হবে, কারণ এখানে তোমার ব্যয় বেশি, কারণ দেখো ব্যয় রেখাটা উপরে আর আয় রেখাটা নিচে, তার মানে তোমার ব্যয় বেশি আয় কম, সেই জন্য এখানে তোমার কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে বলেছি এখানে মুনাফার পরিমাণ ঋণাত্মক, মানে টি আর ছোট টিসি, ঠিক আছে। তার মানে কি ফার্মটি স্বল্পকালে লোকসান বা ক্ষতির সম্মুখীন হয়েছে। সেম ভাবে দেখো তোমাদের আমি যদি আমার শীটে যা দেখাই, শীটেও কিন্তু এই চিত্রটাই আঁকা আছে।
দেখেছো, সেম, জাস্ট এই নামগুলো একটু চেঞ্জ দেয়া, বাট এমসি, এসি, এ আর এম আর সবকিছু এখানে সেম আছে। জাস্ট এখানে কিউ দিয়ে উৎপাদন বুঝিয়েছে আর পি দিয়ে প্রাইস বা দাম বুঝিয়েছে। জাস্ট এখানে সমস্যাটা কি, ব্যাখ্যাটা দেয়া নেই, চিত্র ব্যাখ্যাটার জন্য তোমাদের হচ্ছে একটু বইটা ফলো করতে হবে। আর এখানে এই যে লাস্টে একটু উপসংহারের মতো আয় ব্যয় নিয়ে একটা লাইন আছে, যে ফার্মের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা, উৎপাদক বা সংগঠকের পারিতোষিক মানে মুনাফা অর্জন করতে হবে, বিক্রয়লব্ধ আয় থেকে তুমি যেটা পাবা সেটাই মুনাফা। এখানে জাস্ট মুনাফা নিয়ে এগুলা ব্যাখ্যা করে দিবা, যে আয় থেকে ব্যয় বেশি হলে আমাদের ক্ষতি হয় এবং ব্যয় থেকে আয় বেশি হলে আমাদের লাভ হয়। তার মানে বলা যায় কি, তিন ভাবে ব্যাখ্যা করে বলে দিবা। উপরিউক্ত ভাবে বলা যায় যে ফার্মটি স্বল্পকালের পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম কি স্বল্পকালে দুটি শর্ত মেনে নিয়ে কি কি করে, তিনটি আহ ভারসাম্য অর্জন করে, ঠিক আছে? লোকসান স্বল্পকালীন এবং সরি, অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, আর একটা হচ্ছে লোকসান। ব্যাস, এই হচ্ছে তোমাদের এইটার আলোচনার বিষয়টা। আচ্ছা, দেখি প্রশ্ন কে করেছে। কি বুঝলা না? কে এটা, সীমান্ত? বুঝলাম না, কোনটা বুঝোনি বলো? কোথায় বুঝোনি বলো? আচ্ছা, আমি আনমিউট করে রেখেছি মনে হয়, আমি আনমিউট করি, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, আমি আনমিউট করেছি, বলো তুমি মাইক্রোফোন অন করে বলো। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো, ওকে। আচ্ছা, প্রবলেম থাকলে, কারণ তোমাদের অনেকবার বলার পরেও দেখি তোমরা মাইক্রোফোন অনেকেই কি বলে আনমিউট করে থাকো, যার কারণে সাউন্ড আসে। সেই জন্য মিউট করে দিয়েছিলাম, এখন আমি আনমিউট করে দিয়েছি সবাইকে। বাট মাইক্রোফোন চেক দিবা, যারা জয়েন হচ্ছে মাইক্রোফোন চেক দিবা। প্রশ্ন থাকলে প্রশ্ন করো, এটা যদি না বুঝো তাহলে যার প্রবলেম আছে সে বলো। মিস, বুঝতে পেরেছি, অন্যটা করা যাবে। ঠিক আছে। ম্যাডাম, এই হ্যাঁ, রেখা দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে তোমার এভারেজ কস্ট, ঠিক আছে, গড় ব্যয়। গড় ব্যয় বা হচ্ছে এভারেজ কস্ট বলা হয় এটাকে। প্রশ্ন আছে কারো? নো মিস। ওকে। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে, ওকে লাস্টে যাই একটু। আচ্ছা, গত ক্লাসের টপিক নিয়ে কি কারো সমস্যা আছে? এটা আমি এটা যে পড়িয়েছিলাম তোমাদের সুযোগ ব্যয়, এগুলা নিয়ে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো তো, আমি একটু প্রশ্ন নেই তোমাদের। গত ক্লাসের টপিক নিয়ে যদি প্রশ্ন থাকে, যার প্রশ্ন থাকবে সে প্রশ্ন করবে, 30 সেকেন্ডের মধ্যে প্রশ্ন করো। কোনো প্রবলেম নেই মিস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকের প্রশ্ন হচ্ছে, আমরা 29 নাম্বারে যাব, লাস্টের দুইটা ইম্পর্টেন্ট বেশি। এটা বলেছে 29-এ, ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখো এখানে বলা আছে অধ্যাপক মার্শাল ক্রমহ্রাসমান shit. অধ্যাপক মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা করেছে। আচ্ছা, ধারণাটির জন্য একই কথা, যে অধ্যাপক মার্শাল উনি অর্থনীতিবিদ, উনি হচ্ছে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি তোমরা পড়িয়েছি তোমাদের এই শীটেই আছে, সেখান থেকে উনি কি করেছে, ভোক্তার একটা উদ্বৃত্ত আছে, সেই ধারণাটি ব্যাখ্যা করেছে। ভোক্তার উদ্বৃত্ত কি, যেখানে সংজ্ঞা দিয়ে বলেছে যে একটি নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা কোনো দ্রব্য ক্রয়ের জন্য যে দাম দিতে ইচ্ছুক থাকে এবং প্রকৃত পক্ষে যে দাম দেয়, এই দুইয়ের পার্থক্যকে বলা হয় কি, ভোক্তার উদ্বৃত্ত। তাহলে দেখো যে আমরা হচ্ছে ভোক্তা, আমরা একটা পণ্য ক্রয় করি। এখন আমরা জানি যে নর্মালি যে মনে করো একটা চিপসের দাম আমরা মনে করি যে 15 টাকা হতে পারে, একটা চিপসের দাম 15 টাকা। তা আমরা ওই চিপসটা কেনার জন্য 15 টাকাই আমরা ব্যয় করতে ইচ্ছুক থাকি।
এখন দোকানে যে আমরা দেখতে পারলাম যে না, সেই চিপসের দাম 15 টাকা না, সেটার দাম 10 টাকা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হলো দেখো, ভোক্তা দাম দিতে চেয়েছে কিন্তু একটু বেশি, কিন্তু সেই ক্ষেত্রে ভোক্তা কম দামে জিনিসটা পেয়ে যাচ্ছে। তাহলে কি এই যে যেটার পার্থক্যটা হচ্ছে যে সে বেশি দাম দিতে ইচ্ছুক হওয়া সত্ত্বেও তাকে কম দামে সেই পণ্যটা পেয়েছে, মানে কি সে একটা উপযোগ পেলো, একটা সুবিধা পেলো। ঠিক আছে, এই পার্থক্যটাকেই বলা হচ্ছে কি ভোক্তার উদ্বৃত্ত। এটা হচ্ছে সংজ্ঞা। এখন আমরা এই ব্যাখ্যাটা পড়লে, যে এখানে আমাদের একটা চিত্র আছে, এটা পড়লে আমরা আরেকটু ক্লিয়ার হব। তাই এই উদাহরণটা আগে দেখো। এভাবে করে উদাহরণও দিবা, তোমরা উদাহরণ দিবা, সারণী দিবা এবং চিত্র দিবা, সবকিছু দিয়ে ব্যাখ্যা করতে হবে। যেখানে বলা আছে একটি উদাহরণটা দেখো, কোনো একজন ভোক্তা এক একক মানে একটি কমলা লেবুর জন্য, একটি কমলা লেবুর জন্য বলেছে কি 5 টাকা ব্যয় করতে ইচ্ছুক, মানে একটা কমলার দাম কত, 5 টাকা। এখন একটা কমলার জন্য 5 টাকা সে ব্যয় করবে, কিন্তু সে বাজারে গিয়ে দেখলো কি একক প্রতি কমলা লেবুর মূল্য, বিক্রয় মূল্য কত, 4 টাকা। মানে ভোক্তা বললো আমি 5 টাকা দিয়ে কিনবো, সে বাজেট করে গেল, বাজারে গিয়ে দেখলো না এটার দাম কত, 4 টাকা। তাহলে এই যে 5 থেকে 4 মাইনাস করলে কত হবে, 1 টাকা। এই জিনিসটাই হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। ঠিক আছে, পার্থক্যটা। এখন দেখো সেম ভাবে এখানে 3টা দিয়ে ব্যাখ্যা করেছে, তোমরা 3টা বা 4টা দিয়েও ব্যাখ্যা করতে পারো। এভাবে প্যাটার্নটা মনে রাখবা, যে একটা হচ্ছে দ্রব্যের পরিমাণ থাকবে, একটা চাহিদার দাম, বাজার দাম, ভোক্তার উদ্বৃত্ত। তাহলে দেখো, একটা কমলার জন্য তোমার ব্যক্তিগত চাহিদা কত, তুমি 8 টাকা দিতে চেয়েছো, বাজারে গিয়ে দেখলা 5 টাকা। আবার তুমি পরবর্তীতে আরেক ভাবে দেখাবা যে তুমি ভেবেছো ওটা 60 টাকা, কিন্তু গিয়ে দেখলা কত, 5 টাকা। আবার তুমি দেখলা এটা 5 টাকা, আবার তুমি বাজারে গিয়ে দেখলা কত, 5 টাকা। মানে তুমি তুমি গেস করেছো যে হ্যাঁ 5 টাকাই হবে, বাজারে গিয়েও দেখলা 5 টাকাই আছে। এখন পার্থক্যটা কিভাবে হবে দেখো, যে 8 থেকে 5 গেলে কত, 3, 7 থেকে 5 গেলে 2, 5 থেকে 5 গেলে 0। তাহলে টোটাল উদ্বৃত্ত কত হচ্ছে এখানে, 3 আর 2 দেখো 5 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। বাট এই যে তোমার মোট উপযোগ কত, 20, এটাকে মোট উপযোগ বলা হয়, যে তুমি কতটুকু ব্যয় করতে ইচ্ছুক ছিলা। আর বাজার দাম একটা, এই দুইয়ের পার্থক্যকে বলা হচ্ছে কি ভোক্তার উদ্বৃত্ত, যেটা আমাদের প্রথম সংজ্ঞাটাতেই বলেছে পার্থক্য। এই হচ্ছে তোমাদের সারণী, এই 4টা দিয়েই ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, এটা কিন্তু বলেছে কি দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এই যে কমছে, 8, 7, 5, দেখেছো, ক্রমহ্রাসমান, হ্রাস পাচ্ছে। পরবর্তীতে হচ্ছে এখানে এই সারণীর এক্সাম্পলটা দিয়েছে, এটা বুঝতে পারবা। এখন চিত্রটার দিকে দেখবা। যেমন চিত্রে বলেছে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং উলম্ব অক্ষে উপযোগ। আচ্ছা, ভূমি অক্ষে কি দ্রব্য, এখানে এক্স দিবা, আর এখানে ওয়াই, এখানে কি এক্স দেয়া ছিল না, ঠিক আছে ওয়াই দেয়া আছে। তাহলে দেখো দ্রব্যের পরিমাণ এখানে নিচে, আর পাশে হচ্ছে কি দাম এবং উপযোগ, মানে দামও থাকবে, তুমি যে সুবিধাটা পাবা সেটাও সেটাও থাকবে। আর এই যেখানে ডিডি হচ্ছে কি চাহিদা বা উপযোগ রেখা। এই যে ডিমান্ড কার্ভ তোমরা পড়েছিলা না, যে চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, সো এখানে কিন্তু চাহিদার কথা যেহেতু বলা আছে, সো এখানে কিন্তু চাহিদা রেখার দ্বারাই ব্যাখ্যা করবা। তাহলে দেখো বলেছে এখানে ও আর পরিমাণ দ্রব্য ক্রয় করে ভোক্তার মোট উপযোগ হচ্ছে ও আর পিডি। এই যে ও আর পরিমাণ দ্রব্য তুমি যখন ধরবা, এই ও আর এতটুকু, ঠিক আছে, এতটুকুর জন্য তোমাকে বলেছে কি ভোক্তার মোট উপযোগ হচ্ছে ও আর পিডি। দেখো, ভোক্তার উদ্বৃত্ত, মানে ভোক্তা এখানে কত ভেবেছিল, যে বেশি হবে, তাই না, দামটা ভোক্তা বেশি ভেবেছে, কিন্তু বাজারে গিয়ে দেখলো কি তার দামটা কমে গেছে। তাহলে বিষয়টা দেখো, এই যে ভোক্তা কিন্তু এখানে বেশি ভেবেছে 8 টাকা, বাজারে গিয়ে দেখলো সেটার দাম 5 টাকা, তার মানে ভোক্তা বেশি ভাববে। সেক্ষেত্রে বলেছে কি যে ও আর পরিমাণ দ্রব্যের জন্য ভোক্তার উপযোগ কত হবে, ও আর পিডি এই পর্যন্ত, কারণ চাহিদার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করছি। এবং বলেছে
আবার দেখো এখানে আরপি দামে ক্রয় করতে ও আর এর জন্য দাম প্রয়োজন ও আর পিভি, মানে ও আর পিভি। তুমি ভোক্তা ভেবেছিল কত, ও আর পিডি, মানে ভোক্তা 8 টাকা ভেবেছে, আর বাট বাজারে গিয়ে দেখলো কত, এটা 5 টাকা। তার মানে কি সেম, এই ও আর এর জন্যই তোমার দামটা কত হচ্ছে, ও আর পিভি। সেই ক্ষেত্রে তোমাকে এখানে উদ্বৃত্ত কত মাইনাস করতে হবে, ওই যে আমরা একটু আগে মাইনাসটা দেখলাম, 20 - 15। এই যে এখানে বলেছে কোথায়, এই যে 20 থেকে 15, ঠিক আছে, 5 টাকা। তো সেম ভাবে চিত্রতেও কিন্তু মাইনাস করছে। তাহলে ও আর পিডি থেকে তুমি যদি ও আর পিভি বাদ দিয়ে দাও, তাহলে এই যে মাঝখানে যেটা থাকছে, এই যে মাঝখানে যে কালারিংটা থাকছে, এটাকে কি বলে, ভিপিডি। এটাই হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। এই উদ্বৃত্ত টাকাটা কত, এই যে এই 5 টাকাটা। বুঝতে পেরেছো, এই 5 টাকাটাই হচ্ছে কি আমি মাইনাস করে চিত্রের মাধ্যমে বের করে দিলাম। এটা হচ্ছে তোমার 1 নম্বরে বলেছে। পরবর্তীতে বলেছে, যেটাই দেখে যাচ্ছে, ছায়াবৃত্ত অঞ্চল দ্বারা দেখানো হয়েছে কি ভোক্তার উদ্বৃত্ত। সেম ভাবে বলেছে ব্যক্তিগত, এতটুকু দিলেই হবে আমার মনে হয়, এর থেকে বেশি দরকার নেই। তারপর এখানে দুইটা দাম দিয়ে দেখিয়েছে। আচ্ছা তাও দেখো বলে দিচ্ছি, যে ব্যক্তিগত দাম স্থির অবস্থায় বাজার দাম কমে গেলে উদ্বৃত্ত বৃদ্ধি পায়, এবং বাজার দাম বৃদ্ধি পেলে ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পায়। বাজার দাম যখন কম থাকবে তখন উদ্বৃত্ত বৃদ্ধি পাবে, নেগেটিভ হবে, ওই যে চাহিদা এবং তোমার কি বলে, দামের দামের মতো, ঠিক আছে, চাহিদা এবং দামের যে সম্পর্ক পড়েছে সেরকমই, একটা নেগেটিভ একটা পজিটিভ, মানে বিপরীত সম্পর্ক। আবার বাজার দাম বৃদ্ধি পেলে ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পাবে। যেমন বিষয়টা দেখো, বাজার দাম যদি কমে এসটি হয়, তাহলে দেখো এই যে এসটি ক্রয়ের পরিমাণ বেড়ে ওএস হয়। প্রশ্ন যে করেছে আমি পরে দেখছি, আনসার দিচ্ছি, ঠিক আছে, আগে এটা আমি ব্যাখ্যা করে নেই। দেখো বাজার দাম কমে এসটি হলে, এই যে তোমার বাজার দাম প্রথমে কত ছিল, পি ছিল, আরপি, যেখানে আরপির কথা বলেছে, প্রথমে কত পি, পরবর্তীতে বাজার দাম কমে গেল, কমে যাওয়া মানে কি নিচের দিকে আসা। তার মানে দেখো এখানে টি, এস এবং টি, টি হলো, বলেছে বেড়ে যদি ও এস হয়, তাহলে এই যে উৎপাদন কত, ও এস, এস বরাবর উদ্বৃত্তের পরিমাণ দাঁড়াবে কি, ইউ টি ডি। কিভাবে বিষয়টা দেখো, যে তখন তোমার কিন্তু এখানে একটু আগে আমাদের কি হয়েছিল, এটা আগে দেখি, ও আর পিডি ছিল যখন আমরা আর কে ধরেছি। এখন আমরা যদি এস কে ধরি এবং টি কে ধরি, তাহলে কি হবে, ও এস টি ডি। ঠিক আছে, তখন কিন্তু পি আর ভি বাদ, কারণ আমাদের কিন্তু এই দামটা কাটা, ঠিক আছে। তখন আমাদের এই দাম, কারণ কি দাম কমে গিয়েছে, আমরা ইউ দামটাকে বিবেচনা করব, ইউটি। তাহলে দেখো এস টি যখন হবে, তখন তোমার কি হবে, ভোক্তার যে উদ্বৃত্তটা, এই যে দেখো এখানে লিখেছে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়াবে ইউটিডি। তার আগে আমাকে ধরতে হবে উপযোগটা কি হবে, উপযোগটা হবে ইউএসটিডি। এই ইউএসটিডি থেকে তুমি যদি এখন মাইনাস করে দাও, মাইনাস কি করবা, একটা মিনিট, ও এস টি ডি হবে, ইউ না, ও এস, এখান থেকে ও এস টি ডি, এখান থেকে তুমি যদি আমি লিখি, ঠিক আছে, ও এস টি ডি, এখান থেকে তোমাকে মাইনাস করতে হবে, দেখো ও এস টি ইউ, ঠিক আছে। তাহলে তুমি এখানে কি পাবা, ইউটিডি পাবা। তাহলে ইউটিডির ক্ষেত্রে কি তোমার এখানে দামটা বেড়ে যাচ্ছে না, আবার দেখো ভোক্তার উদ্বৃত্তটা বেড়ে যাচ্ছে না, তখন কিন্তু দেখো ইউটিডি, এখানে কিন্তু ভোক্তার উদ্বৃত্ত আবার এখান থেকে নিয়ে বেড়ে গেল, এতটুকু হয়ে গেল। বুঝতে পেরেছো, দাম কমার সাথে সাথে তো বিপরীত সম্পর্ক হচ্ছে। এই বিপরীত, একটা মিনিট, যে প্রশ্ন করছো প্রশ্ন নিচ্ছি আমি। তোমাদের কি মাইক্রোফোন কেন আনমিউট করে রাখো সবাই, আমি বুঝি না। এই যে রিয়েলমি, তুমি অনেকবার সাউন্ড আসছে, তোমাদের এখান থেকে মিউট করে দিলে আমি তখন প্রশ্ন নিতে পারি না। আবার তোমরা নিজেরাই আনমিউট করে রাখো, সবাই একটু মিউট থাকো, নাহলে একটু ডিস্টার্ব হয়, তো এখানে সাউন্ড আসে, কারণ এই ক্লাসগুলো তোমাদের ইউটিউবেও যাবে, সাউন্ডটা খুব ডিস্টার্ব ডিস্টার্ব হয় ক্লাসে। সবাই মাইক্রোফোন চেক দিবা। তাহলে দেখো ব্যাখ্যাটা কি হচ্ছে, বাজার দাম যখন বৃদ্ধি পায়, এই লাইনটা দেখবা, ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পায়। মানে এই যে বাজার দাম যখন বৃদ্ধি ছিল, তখন তোমার উদ্বৃত্ত কতটুকু ছিল, ভিপিডি। আর যখন তোমার বাজার দামটা কমে গেল, মানে এই যে ইউতে চলে আসলো, তখন তোমার উদ্বৃত্তটা বেড়ে যাবে। তখন কি হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে না, ইউটিডি।
তাহলে তখন তোমার কিন্তু আরো বেড়ে গেল, ঠিক আছে, উদ্বৃত্তটা কি আরো বেড়ে গেল, মানে ভোক্তা আরো বেশি সন্তুষ্ট হলো। যত উদ্বৃত্ত বৃদ্ধি পাবে ততই সন্তুষ্ট হবে, এটা মনে রাখবা। তাহলে এটা কিন্তু চাহিদা এবং দামের মতোই অনেকটা, বাট এখানে তোমাকে দুইটার দাম দিয়ে ব্যাখ্যা করতে হবে। এই রেখার মধ্যে ক্রমশ সমান প্রান্তিক উপযোগ বিধিটা কিভাবে কাজ করে? ম্যাম ছকটা আবার একটু বুঝিয়ে দেন তো। একটা মিনিট। আচ্ছা, তাহলে দাঁড়াও আমি এটা একটু শেষ করি। তাহলে দেখো, এখানে বলেছে কি, উদ্বৃত্ত, এই যে ভোক্তার উদ্বৃত্ত বিশ্লেষণের ভিত্তি হিসেবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাজ করে থাকে, এবং দ্রব্যের ক্রয় বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রান্তিক উপযোগ কমতে থাকে। এই প্রান্তিক নিয়ে কিন্তু তোমাদের অনেক লং একটা ক্লাস হয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক জিনিসটা কি, যে এটা কমছে, ঠিক আছে, কমছে না, এই যে দেখো 8, 7, 5 কমছে, জিনিসটা কমে গেল। আবার উদ্বৃত্ত দেখো কমছে, তাই না? ক্রমহ্রাসমান জিনিসটা হচ্ছে যে তোমার বাড়তেও পারে একবার, কমতেও পারে, মানে বাড়বে কমবে এরকম থাকবে। আর যে একজন মনে হয় প্রশ্ন করেছো, এই ক্রমহ্রাসমান ক্লাসটা একটু করবা, হ্যাঁ? আমি তো এখন যদি এটা আবার বুঝাতে যাই তাহলে দেখবা যে তোমাদের অনেক সময় চলে যাবে ক্লাসে। এটা তোমাদের আমি কোন প্রশ্নে পড়িয়েছি, আমি এখানে দেয়া আছে, একটা মিনিট, আমি 1 নাম্বার পেজে যাই, দাঁড়াও। এই যে এখান থেকে তোমাদের ক্রমহ্রাসমানের এই যে 10 নাম্বার প্রশ্ন, তারপরে এই যে 11 নাম্বার প্রশ্ন, এগুলো আলোচনা করেছে, এগুলা যদি একটু দেখো তাহলে দেখবা বুঝতে পারবা ভালোভাবে। ঠিক আছে, এগুলো একটু দেখতে হবে, এগুলো একটু লং লং টাইমের ক্লাস তো। আচ্ছা দেখি, বলেছো যারা বুঝো নাই তারা হচ্ছে রেকর্ড ক্লাস দেখবা, প্রশ্ন করেছো। যারাই বুঝো নাই প্লিজ তোমাদের রিকোয়েস্ট থাকবে রেকর্ড ক্লাসটা করো, করলে বুঝতে পারবা। যদি তারপরও না বুঝতে পারো তখন পরে বুঝিয়ে দেওয়া যাবে। মানে এখন অলরেডি অনেকক্ষণ চলে গেছে, আধা 20-22 মিনিটের মতো, আরো বেশি মনে হয়, কারণ আর 10 মিনিট আমার কাছে থাকবে। তো এর মধ্যে আমার আরেকটা প্রশ্ন পড়াতে হবে, যদি না বুঝো আমি তোমাদের নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব। আচ্ছা এখন বলো, আর কারো প্রশ্ন আছে? এটা রিলেটেড যদি প্রশ্ন থাকে তাহলে প্লিজ প্রশ্ন আজকে করবা না, এটা বাসায় আগে রেকর্ড ক্লাস দেখো। রেকর্ড ক্লাস দেখার পরে পরের আরেকদিন যখন ক্লাস দিবেন স্যার, তখন আমি এটা তোমাদের কোথায় প্রবলেম হয়েছে আমাকে বলবা, যে এই জায়গায় বুঝো নাই, বা হ্যাঁ এই লাইন বুঝি নাই, এই ডি রেখা বুঝি নাই, এভাবে বলতে হবে। তারপরে আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিব। পরের প্রশ্নে যাচ্ছি, নিরপেক্ষ রেখা। আচ্ছা এখানে বলেছে কি, দেখো নিরপেক্ষ রেখা জিনিসটা কি, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এটাকে আইসি বলা হয়, আইসি বা হচ্ছে কি বলে, যে ইনডিফারেন্স কার্ভ, ঠিক আছে। নিরপেক্ষ রেখা বিষয়টা হচ্ছে যে, নিরপেক্ষ রেখা হলো এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। দেখো বলেছে দুটি বিন্দু, প্রতিটি বিন্দু, সরি, প্রত্যেকটা বিন্দু থাকবে, অনেকগুলা বিন্দু থাকতে পারে, এবং সেই বিন্দুতে কি হবে, দুইটা দ্রব্যের সংমিশ্রণ, যে একটা না কিনলে আরেকটা, বা অল্টারনেটিভ, যে তুমি দুইটার যে কোনো একটাকে চুজ করতে পারো, এরকম। বিষয়টা হচ্ছে দুটি বিন্দু সংমিশ্রণ থাকবে এবং এখান থেকে প্রাপ্ত মোট উপযোগ ভোক্তার নিকট সমান বলে বিবেচিত হবে। বিষয়টা হচ্ছে তুমি এখন মনে করো তোমার তোমার কাছে দুইটা চকলেট, বা তোমার কাছে মনে করো যে 3টা জুস, ঠিক আছে, দুইটা চকলেট বা 3টা জুস, তোমাকে যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। এখন তুমি কোনটা চুজ করবা, তুমি এটা নিয়ে তুমি মানে নিজের কাছে হচ্ছে দ্বিধা দ্বন্দ্বে ভুক্তভোগী, যে তুমি কোনটা চুজ করবা, বা দুইটাই তোমার জন্য বেটার অপশন, যে তুমি হয়তো দুইটা চকলেটকেও চুজ করতে পারো, বা তুমি হচ্ছে 3টা জুসকেও তুমি চুজ করতে পারো। তো তুমি যেটাকে চুজ করবা, পছন্দ করবা, ওরকম একটা বিষয়, যে দুটি দ্রব্যের সংমিশ্রণ থাকবে। দেখেছো অলরেডি 10 মিনিটস কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে আমার এখানে।
আহ আচ্ছা, দেখি 10 মিনিটে হয় কিনা। তাহলে দেখো বলেছে প্রতিটি সংমিশ্রণ থেকে প্রাপ্ত মোট ভোক্তার নিকট সমান বলে বিবেচিত হবে। মানে ভোক্তা দুইটা থেকেই কি একই উপযোগ পাবে। মনে করো উনি একটা আপেল চুজ করলে, এই ছকটাই বুঝাই যে উনি মনে করো যে কোনো একটা ভোক্তা এ, উনি মনে করো একটা আপেল থেকে যেই উপযোগটা বা যেই সুবিধাটা পাবে, এটার অল্টারনেটিভ হিসেবে সে 5টা কমলা থেকেও সেই সুবিধাটাই পাবে। এখন সে হয়তো বুঝতেছে না যে আমি আপেলকে চুজ করব না কমলাকে চুজ করব। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ভোক্তার উপর ডিপেন্ডেন্ট যে দুটি পণ্যের সংমিশ্রণ এখানে থাকবে। এখানে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে তুমি মনে করো দুটি দ্রব্য এমন ভাবে ধরবা যে একটা দ্রব্যকে তুমি সিরিয়ালি রাখতে পারো, যেমন 1 2 3 4 5 এভাবে দিতে পারো। আর আরেকটা যখন তুমি ধরবা সেটাকে কি তোমার একটা গ্যাপিং এ মনে রাখতে হবে। কিভাবে, যে একটা তোমার যখন আপেল বা যে কোনো একটা পণ্য তুমি এখানে এক্স পণ্য দিতে পারো, সেক্ষেত্রে কি হবে, জিনিসটা বাড়বে, যে 1 2 3 4 এক একক করে বাড়বে। আর আরেকটা পণ্যের ক্ষেত্রে তখন তুমি কি দিবা, কমাবা। কিভাবে কমাবা সেটার একটা প্যাটার্ন আছে। যেমন মনে করো 5 থেকে এখানে 3 বিয়োগ দিচ্ছ, তাহলে কত হচ্ছে 2। আবার 3 থেকে তুমি এখানে কত বিয়োগ দিচ্ছ, 2, কত থাকছে 1। তাহলে এখানে মাঝখানে পার্থক্যটা কত হচ্ছে দেখো তো। নিচের এখানে পার্থক্যটা হচ্ছে মনে করো এখানে হচ্ছে, এখানে তো নাই, তাই এখানে আমরা কত ধরবো 5। আর এখানে 5 থেকে 3 গেলে কত হয়, 2 হয়। আবার মনে করো 3 থেকে 2 গেলে কত হয়, 1 হয়। তাহলে এখানে আমাদের পার্থক্যটা কেমন হচ্ছে দেখো, 1 2, এই যে সিরিয়ালি যাচ্ছে না, এরকম করে এটা কি হবে, তোমাকে একটা এখানে একটা তোমার ইস্টুর মতো, যেটাকে আমরা বলি যে 1:4। তারপর এটা তোমার যাবে হচ্ছে 1:3। তারপর এটা যাবে মনে করো 1:2। মানে বিষয়টা হচ্ছে কি, তোমার এখানে গ্যাপটা রাখতে হবে। মানে তুমি বেশি থেকে কমের দিকে যাবা, এবং গ্যাপটা এমন ভাবে রাখতে হবে যে মনে করো তুমি এখানে কত গ্যাপ দিচ্ছ, এখানে 2 ধরছো, তাহলে এখানে তুমি 3 ধরছো, 1 গ্যাপ হচ্ছে। পরেরটা তুমি 5 ধরছো, কত গ্যাপ হচ্ছে, 2 গ্যাপ হচ্ছে। এখন এরপরে তোমাকে 3 গ্যাপ দিয়ে ধরতে হবে। তাহলে দেখো 1 2 3, ঠিক আছে। এখন তুমি 5-এর থেকে এখানে কত ধরতে পারো, 8 ধরতে পারো। তাহলে কত গ্যাপ হচ্ছে, 3। তাহলে এখানে কত, 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে। পরেরটা তুমি আবার কত, 4 গ্যাপ দিয়ে ধরবা। এরকম মানে 1 2 3 4 5 এরকম তুমি গ্যাপ দিয়ে দিয়ে ধরবা, এই সিকোয়েন্সটা মনে রাখবা। এই জন্য এটাকে ইস্টু দ্বারা বোঝায়। তোমাদের যদি এই অনুপাতটা বুঝতে ঝামেলা হয় তাহলে অনুপাতে যাওয়ার দরকার নেই। নর্মাল একটা প্যাটার্ন মনে রাখবা। প্যাটার্নটা হচ্ছে যে তুমি প্রথম যে পণ্যটা নিবা সেটাকে তুমি কিভাবে নিবা, তুমি সিরিয়ালে নিবা, 1 2 3 4 5 এই প্যাটার্নে নিবা। আর যখন ইনডিফারেন্স কার্ভ নিয়ে প্রশ্ন আসবে, নিরপেক্ষ রেখা, আর তখন কি আরেকটা যে পণ্য নিবা সেই পণ্যটার ক্ষেত্রে তুমি কি রাখবা, গ্যাপিংটা সিরিয়ালে রাখবা। ঠিক আছে, যেমন তোমার প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে কি বেশি থেকে কমের দিকে আসতে হবে, এবং গ্যাপটা থাকতে হবে কি, মনে করো 5 4 3 2 1, ঠিক আছে। এই সিকোয়েন্সে তোমাকে একটা গ্যাপ রাখতে হবে। আর এটা হচ্ছে আমাদের উপযোগ বা সুবিধাটা, যেটা একটু আগে বলেছি যে কতটুকু সুবিধা পাবে। তাহলে বিষয়টা দেখো, এখানে তোমাদের বলেছে যে উদ্দীপকের তালিকা থেকে একটি আপেল এবং 5টি কমলা প্রথম সংমিশ্রণ। এই যে একটা আপেল বা 5টা কমলা, পরেরটা কি 2টা আপেল বা 3টা কমলা, পরেরটা কি 3টা আপেল বা 2টে কমলা। তাহলে এটাকে আমরা বলতে পারি কি 3 4টা সংমিশ্রণ আমাদের থাকতে পারে। তোমরা এখানে 3 4টা না দিয়ে আরো বেশি দিতে পারো, 5 6টাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে বলেছে কি প্রত্যেকটাই ভোক্তার নিকট পছন্দ, মানে প্রত্যেকটাই ভোক্তার পছন্দ, সে যে কোনো একটা চুজ করবে, এটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয়, বাট তার সে যে কোনো একটাকে চুজ করতে পারে। তবে প্রত্যেকটাই তার পছন্দ, এই অপশনও তার পছন্দ, এটাও পছন্দ, এটাও পছন্দ। এখন এই দুইটা পণ্যের সংমিশ্রণে তোমাকে এখানে নিরপেক্ষ রেখাটা এঁকে দেখাতে হবে। যেমন দেখো আপেলেরটা বলেছে 1 2 3, তুমি সিরিয়ালে রাখলা। আর কমলারটা এই যে সিরিয়ালে 1 2 3 4 5। এখন বিষয়টা দেখো, একটা আপেলের জন্য তোমাকে 5টা কমলা বলেছে, তার মানে এই যে 5 পর্যন্ত যাবে। তারপরে 2টা আপেলের জন্য কতটুকু বলছে, 3টা। আবার 3টা আপেলের জন্য কতটুকু বলছে, 2টা কমলা। তাহলে দেখো এই যে এখানে ডট ডট দিয়ে কার্ভটা করে আছে, তোমরা ডট ডট দিবা না, তোমরা পেন্সিল দিয়ে ভালো করে এঁকে দিবা। তারপরে এই যে তোমার রেখাটা, এই এই সিকোয়েন্সটা ধরার কারণ হচ্ছে এই গ্যাপটা, যেটা বললাম 5 4 3 2 1, এই যে গ্যাপিংটা তুমি ধরবা, এই গ্যাপটা ধরার কারণ হচ্ছে তোমার কার্ভটা সুন্দর হওয়ার জন্য।
ঠিক আছে, এই যে কার্ভটা একদম কি হবে, নিচের দিকে উত্তল হবে। অনেক সময় অনেকে এটাকে বলা হয় যে নিরপেক্ষ রেখা কেন নিচের দিকে উত্তল হয়, এভাবেও প্রশ্ন আসে, তখনও সেমটাই আনসার হবে। এবং এই যে তোমার এটা নিরপেক্ষ রেখা, এই রেখাটাকে আইসি দিবা, এটার নাম দিবা আইসি, তোমাদের ইয়েতে দেয়া নাই, পিডিএফ এ দেয়া নাই, এটা তোমরা নিজেরা লিখে নিবা যে এই ইনডিফারেন্স কার্ভটাকে, এই যে এ বি সি প্রত্যেকটা বিন্দু হচ্ছে কি আমাদের ইনডিফারেন্স বা নিরপেক্ষ, যে ভোক্তা এটাও পছন্দ করতে পারে, ভোক্তা বিও পছন্দ করতে পারে, ভোক্তা সিও পছন্দ করতে পারে। সো ভোক্তা হচ্ছে এই ক্ষেত্রে কি নিরপেক্ষ। আর বলেছে কি এই রেখাটা হচ্ছে আইসি বা ইনডিফারেন্স কার্ভ। এইটাই নিচে তোমরা কি করবা, ব্যাখ্যা করে দিবা যে ও এক্স অক্ষে কি, ও ওয়াই অক্ষে কি, কোনটার জন্য কতটুকু দিয়ে নিরপেক্ষ রেখাটা জাস্ট ব্যাখ্যা করে দিবা। এটা আমাদের এই কি বলে এই সেটা লাস্ট প্রশ্ন ছিল। তবে এর আগেও আপনার কথা তোমাদের ঘুরে যাচ্ছে। আহ ভয়েস শোনা যাচ্ছে না আমার? কেটে কেটে আসতেছে না। আচ্ছা এখন ক্লিয়ার, দেখো তো এখন শুনতে পাচ্ছো? বুঝলাম না আজকে আবার নেটের কি সমস্যা হলো, এখন ঠিক আছে ভয়েস? এখন কি কেটে আসছে? কি ব্যাপার, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না কেউ? কেটে কেটে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আজকে তো এ পর্যন্তই, কারণ 2 মিনিট আছে, আমার আরেকটা ক্লাস আছে এর পরবর্তীতে, না হলে আমি তোমাদের আরেকটা লিংক দিতাম আজকে ক্লাসের জন্য। আহ তাহলে তোমরা হচ্ছে এই পর্যন্ত পড়ো বাসায়। আর নেক্সট ক্লাসে তোমাদের যে কোনো প্রবলেম হলে আমি প্রথমে তোমাদের আগে প্রবলেম গুলা সলভ করাবো। তো সেইটার আগে তোমাদের এই পর্যন্ত যতগুলা প্রশ্ন আমি পড়িয়েছি সবগুলো প্রশ্ন তোমরা বাসায় পড়বা, এবং কোথায় কোন লাইনে প্রবলেম, কোন চিত্রে কোথায় সমস্যা, এগুলো আমাকে বলতে হবে, তারপরে আমি তোমাকে সেটা বুঝিয়ে দেব। তার আগে ক্লাস করতে হবে, এবং রেকর্ডেড ক্লাসগুলো বাসায় ভালোভাবে করো। ঠিক আছে, কারণ একটা ক্লাসে তোমাদের বুঝতে প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। তো একটা ক্লাসের লেকচার গেল, এখন পরবর্তী ক্লাসের দিন এই লেকচারটা প্রবলেম সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম